আজকে কথা বলবো মৎস্যান্যায় নিয়ে। মৎস্যান্যায় হলো ভারতবর্ষের পুরনো একটি যুগ, যেই যুগে মৎস্যান্যায় আসলে শুরু হয় গুপ্ত সাম্রাজ্যের পতনের পর। আসলে গুপ্ত সাম্রাজ্য সেন বংশের সাথে যুদ্ধ করতে করতে একসময় তাদের পতন হয়। সেন বংশের পতন হয়, গুপ্ত সাম্রাজ্যের পতন হয়। এরপর ভারতবর্ষে কোনো শাসকের আবির্ভাব হয়নি। দীর্ঘ 400 বছর এই মৎস্যান্যায় যুগ চলে। মৎস্যান্যায় যুগটা হলো ভারতবর্ষে কোনো শাসক নেই। যেমন আমরা চলতে আছি, কোনো শাসন নেই, কোনো রাজা নেই, কোনো সরকার নেই, কোনো পুলিশ নেই। দল দল বেঁধে ডাকাত দরা ডাকাত চোর এরা সবাই চুরি করতো, ডাকাতি করতো। ডাকাতির সিস্টেমটা ছিল এইরকমই যে আমি আজকে ওই বেরি ডাকাতি করতে যাব, ওই বেরি আজকে চিঠি দেব, তারা যেন ধন সম্পদ সোনা গয়না যা কিছু আছে রেডি করে রাখে আমাদের জন্য। ডাকাতি এইভাবে হতো। এটা খুবই ভয়ানক একটি অবস্থা ছিল তখন। যদি তারা ওইগুলো না করতো, মানে ধন সম্পদ ওই চিঠি অনুযায়ী, ডাকাতদের চিঠি অনুযায়ী মানুষ যদি ধন সম্পদ তাদের জন্য রেডি না করতো, তাহলে ডাকাতরা দলে ছিল 50 জন, 60 জন, 100 জন পর্যন্ত ছিল। তারা অস্ত্র, বাংলা অস্ত্র এগুলো নিয়ে ডাকাতি করত, করে তাদের একসরে, মানে একসাথে একটি গ্রাম ডাকাতি করে নিত তারা। এমনকি এই যে ডাকাত দলগুলো ছিল, তাদেরকে যে ধরবে বা তাদের উপর যে একটি উম, মামলা বা এরকম কিছু একটা প্রতিরোধমূলক কিছু করবে, এরকমই কিছু ছিল না। এই জন্যই মৎস্যান্যায় যুগটা খুবই ভয়ানক। এমনকি জেনে অবাক হবা যে এই ডাকাত দল এক একটি গ্রামে গ্রামে দল বেঁধে বেঁধে থাকতো। মানে এই একটি দল ছিল, এই দলের আওতায় একটি গ্রাম বা দুইটি গ্রাম বা তিনটি গ্রাম। এই গ্রামের নির্দিষ্ট এই গ্রামের বাইরে ভিতরে অন্য ডাকাতরা ডাকাতি করতে পারবে না। মানে এদের ভাগ ভাগ করা সাইড ছিল এক একটা। মানে এই ধরো আমাদের জেলায় একটি ডাকাত দল থাকবে বা দুইটি থাকবে দল, এরা এই জেলাটা ভাগ করে তারা নিজেরা লুটবে কিছুদিন পর পর। আবার অন্য জেলায় আবার অন্য অন্য ডাকাত দল থাকবে, তারা ওই জেলাতে আবার তাদের নিজের কন্ট্রোলে থাকবে, তারা নিজেরা লুটপাট করবে। এইভাবে এই মৎস্যান্যায় যুগটা চলছিল। তারপরে এক সময় দীর্ঘ 400 বছর পরেই রাজা গোপাল সে ক্ষমতায় আসে। গোপাল অর্থাৎ পাল বংশ ক্ষমতায় আসে। তারপরে পাল বংশ দীর্ঘ 720 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পাল বংশ পুরো ভারতবর্ষে শাসন করে। এমনকি এই পুরো ভারতবর্ষে একসময় গোপালের পর থেকে গোপালের পর থেকে সিরিয়ালে একে 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 তারা শাসন করছিল। এমনকি এই পুরো ভারতবর্ষ তাদের আধিপত্য ছড়িয়ে দিয়েছিল। এরপরে এক সময় এই পাল বংশেরও ক্ষমতা ফুরিয়ে যায় 1200 খ্রিস্টাব্দে এসে। পাল বংশ একেবারে নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যায়। আসলে এই সময়কালে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জায়গায় জনপদের মতো একটি একটি আহ, গোষ্ঠী বেড়ে ওঠে। তারা আসলে ওই পাল রাজাদের বিরুদ্ধে চলছিল। এবং ওই সময়কালে এক একটি অঞ্চলে রাজারা তাদের আধিপত্য ছড়িয়ে থাকে, মানে রাজারা তারা চলতো। তারপরে এইভাবে আস্তে আস্তে এই মৎস্যান্যায় যুগটা শেষ হয়। মৎস্যান্যায় যুগটা শেষ হওয়ায় মানুষ অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলে।
আসলে মৎস্যান্যায় যুগটা আহ, বড় মাছ একটি পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, ওইভাবে ভারতবর্ষে তখন বড় গোষ্ঠী ছোট গোষ্ঠীকে মারতো বা গিলে ফেলতো, এইরকমই একটি আহ, ধারা বুঝাতো। যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, ঠিক বড় মানুষরা বড় গোষ্ঠীরা ছোট গোষ্ঠীকে গিলে খেত এইরকমই। যাদের ক্ষমতা ছিল তারা প্রভাব বিস্তার করত, যাদের ক্ষমতা থাকতো না, যাদের দল থাকতো না, যাদের গোষ্ঠী থাকতো না, তারা ধ্বংস হয়ে যেত ওই বড় গোষ্ঠীর কাছে। এরপরেই এই জায়গা থেকে পাল বংশের পরেই মুসলিম যুগের সূচনা হয়। আসলে আফগানিস্তান থেকে বখতিয়ার খলজি সে এই ভারতে বাংলায় চলে আসে। বাংলায় এসে সে তার নিজের নদিয়া জয় করে, এরপরে পুরো বাংলা দখল করে সে নিজে একটি নিজের ক্ষমতা বিস্তার করে। এরপর এরপরেই আস্তে আস্তে পাল চলে যায়, মুসলিম যুগের সূচনা হয়। এরপরে স্বর্ণ মুদ্রা কিংবা যেটা বলেন আপনারা আহ, মুদ্রার প্রসারণ এই মুসলিম যুগেই ঘটে। এমনকি ভারতবর্ষের পরে এই বাংলা প্রদেশে স্বর্ণযুগ, যেমন টাকা পয়সার দিক থেকে খাবার দাবারের দিক থেকে স্বর্ণযুগ যেটা বলা হয়, সেটা এই মুসলিম যুগেই আমাদের এই অঞ্চলে ঘটেছিল। এরপরে মানুষ যখন এই মুসলিম যুগটা শেষ হয় ভারতবর্ষে, তারপরে যেই ব্রিটিশরা চলে আসে, এই যে দুর্দশা নেমে আসে আমাদের উপর, আর কখনো এই আমাদের স্বর্ণযুগ আসেনি। আর আসবে কিনা এটি মহান আল্লাহ তাআলা জানে। তবে আমাদের বলা হয় আমাদের মুসলিম যুগেই স্বর্ণযুগটা ছিল, এরপর আর স্বর্ণযুগ হয়ে আসেনি।